হ্যালো স্টুডেন্টস, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের একটা ক্লাস করব। আজকে আমরা কোষ আর কোষ বিভাজন এই যে অধ্যায়টা সেটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা দেখছি কোষ জিনিসটা কি। তো কোষ হচ্ছে আর কিছু না, কোষকে বলা হয় জীবনের একক। কারণ কি, কোষ এটা দিয়ে আমার জীবদেহ আর কি গঠিত, কোষ দিয়েই আমরা গঠিত। এবার সেই কোষ কিন্তু এক ধরনের নয়, বিভিন্ন ধরনের কোষ হয়। তো সেই সমস্ত ধরনের কোষগুলোকে মিলিয়ে মিশিয়ে একটা কলা গড়ে ওঠে আর কি। সেই কলাগুলো দিয়ে আমাদের দেহের অঙ্গগুলো তৈরি হয়, অর্থাৎ সোজা করে দেহের তন্ত্রগুলো তৈরি হয়। সেই তন্ত্রগুলো যুক্ত হয়ে তৈরি হয় একটা অঙ্গ। তারপর সেখান থেকে আমাদের দেহটা গড়ে ওঠে। যেমন যদি মানে দেখি আর কি, তাহলে আমাদের যে ত্বক বা আমাদের চামড়া সেটা একটা কোষ দিয়ে তৈরি, পেশি সেটা একটু অন্য ধরনের কোষ দিয়ে তৈরি, হাড় সেটাও একটা কোষ দিয়ে তৈরি। এরকম বিভিন্ন আর কি আমাদের যে পৌষ্টিকতন্ত্র তার যে অঙ্গগুলো রয়েছে, যেমন এই যে পাকস্থলী, এটা এক ধরনের কোষ দিয়ে তৈরি। এরকম দেহের প্রত্যেকটা অঙ্গ আর কি কিছু না কিছু কোষ দিয়ে তৈরি, যেগুলো যুক্ত হয়ে আমাদের দেহটাকে গঠন করছে। তো এরকম মানে গুণে শেষ করা যাবে না, এরকম কোষ দিয়ে আমাদের দেহ তৈরি হয়। শুধুমাত্র আমাদের না, যে কোনো জীবের দেহ এই কোষ দিয়েই তৈরি হয়। তো কোষের প্রকারভেদ অনুযায়ী কোষ হচ্ছে দু ধরনের। একটাকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, একটাকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। কীরকম? প্রোক্যারিওটিক কোষ হচ্ছে আদি কোষ, অর্থাৎ যে কোষটা অনুন্নত, যে কোষ প্রথমে তৈরি হয়েছিল, মানে প্রাণ সৃষ্টির প্রথমে আর কি যে ধরনের কোষ তৈরি হয়েছিল সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ। তারপর তার মধ্যে বিবর্তন ঘটে, সেই কোষের অঙ্গাণুগুলো আর কি, কোষটা উন্নত হয়েছে, কোষের নিউক্লিয়াসটা উন্নত হয়েছে। যেমন প্রোক্যারিওটিক কোষে আর কি সেখানে যে নিউক্লিয়াসটা সেটা উন্নত নিউক্লিয়াস নয়, তাকে নিউক্লিয়েয়েড বলা হতো। আর নতুন যে আধুনিক কোষ, অর্থাৎ যেটা দিয়ে আধুনিক যে জীবগুলো আর কি, যেমন মানুষ, বিড়াল, কুকুর, গাছ, এগুলো যে ধরনের কোষ দিয়ে তৈরি সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক কোষ। এটা একটু উন্নত কোষ, এখানে নিউক্লিয়াসটা উন্নত এবং কোষের যে অঙ্গাণুগুলো সেগুলো সুগঠিত পর্দা ঘেরা, যেটা আদি কোষেতে ছিল না। তো এটা হচ্ছে কোষের ব্যাপার। তো আমরা আলোচনা করছি কোষ বিভাজন। তো কোষ বিভাজন জিনিসটা কি, একটা উদাহরণ দেখা যাক। একটা উদ্ভিদ কোষ একটু ষড়ভুজাকৃতি শেপের হয়। একটা উদ্ভিদ কোষ অনেকটা এই টাইপের দেখতে, ষড়ভুজ টাইপের। এর একটা নির্দিষ্ট শেপ আছে এবং সেই মানে এর হচ্ছে কোষ প্রাচীর রয়েছে, যার জন্য উদ্ভিদের গাটা শক্ত বা কাষ্ঠল হয়। তো এই যে কোষটা আর কি, এখানে এটা ধরে নিলাম কোষ পর্দা, বাইরে রয়েছে কোষ প্রাচীর, এভাবে রয়েছে প্রত্যেকটা কোষেতেই, প্রত্যেকটা পার্টে রয়েছে এরকম। এখানে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে রয়েছে ক্রোমাটিন জালিকা। এখানে রয়েছে একটা ভ্যাকুওল, উদ্ভিদ কোষের যে কোষ গহ্বর বা ভ্যাকুওল সেটা অনেকটা বড় হয়, আকারে বড় হয়। এবং এখানে রয়েছে কোষ অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া রয়েছে এখানে, ঠিক আছে। এছাড়া রয়েছে গোলগি বডি, ঠিক আছে। এরকম বিভিন্ন আর কি, এখানে রয়েছে হচ্ছে রাইবোজোম। এরকমভাবে একটা কোষটা গঠিত। তো এই কোষটা যখন বিভাজিত হয়ে আরও দুটো কোষ তৈরি করবে আর কি, অর্থাৎ এই একটা কোষ থেকে যখন বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হবে বা একাধিক কোষ তৈরি হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কোষ বিভাজন। এই যে পদ্ধতিটা, সেটাকে আমরা বলবো কোষ বিভাজন। একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হওয়া, এই পদ্ধতিটার নাম হচ্ছে কোষ বিভাজন। এই পদ্ধতিতে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, যে কোনো কোষ আর কি বিভাজিত হয়, দিয়ে অপত্য কোষ সৃষ্টি করে। তো এই যে কোষটা যেখান থেকে তৈরি হচ্ছে একে বলা হয় মাতৃকোষ, আর এদেরকে বলা হয় অপত্য কোষ। তো এই পদ্ধতি হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনের যে পদ্ধতিগুলো আর কি, মানে কোষ বিভাজন এক পদ্ধতিতে হয় না, বিভিন্ন পদ্ধতিতে হয়। তো যে প্রধান যে তিনটে পদ্ধতি আর কি, সেই তিনটে পদ্ধতি হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। একবার লিখে দেখা যাক। কোষ বিভাজন হচ্ছে তিনটে পদ্ধতি। একটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস, একটাকে বলা হয় মাইটোসিস, আরেকটাকে বলা হয় মিওসিস বা মায়োসিস।
এই তিনটে পদ্ধতি আর কি। তো অ্যামাইটোসিস যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ বিভাজন। এটা অ্যামাইটোসিস পদ্ধতিটার নাম। তার কারণ কি, অ্যামাইটোসিস পদ্ধতিতে কি ঘটে, যে কোষটা রয়েছে, একটা প্রাণী কোষ এখানে আঁকছি আর কি, তো সেই কোষটা হচ্ছে একটু অনুন্নত কোষেতে ঘটে আর কি এই অ্যামাইটোসিস পদ্ধতিটা। এটা অনুন্নত বা প্রোক্যারিওটিক কোষগুলোতে এই ধরনের বিভাজনটা ঘটে। তো এই জিনিসটা কি হয় না, এটা পুরো ডাম্বেলের শেপ পেয়ে যায়। অর্থাৎ এই এই জিনিসটাকে মাঝখান থেকে যদি আমরা যেরকম সেই যেমন রুটি বা লুচি এটা বানানোর সময় ময়দাটাকে যখন সেই মাঝখান থেকে মুচড়ে ছিঁড়ে নিই, ঠিক এইটার ক্ষেত্রে সেম টাইপের হয়, একটা ডাম্বেল টাইপের শেপ হয়ে যায় পুরো কোষটা। এবং শুধু তাই না, ভেতরে যে এটা নিউক্লিয়ারটা রয়েছে, সেই নিউক্লিয়ার বস্তুটাও কিন্তু সেম ধরনের শেপ লাভ করে। তারপরে কি হয়, এই যে এইখানটা যে খাঁজটা হচ্ছে আর কি, এই খাঁজ বরাবর এই জিনিসটা মুচড়ে গিয়ে দুটো সেম টাইপের দেখতে দুটো কোষকে তৈরি করে ফেলে। এবার অ্যামাইটোসিস পদ্ধতিতে দুটো তার বেশি এই ধরনের কোষ বিভাজন করতে পারে। তো যেহেতু কোষটা সরাসরি মুচড়ে ছিঁড়ে নিয়ে টাইপে যেমন হচ্ছে আর কি, সরাসরি কোষটা বিভাজিত হচ্ছে, তাই একে বলা হয় প্রত্যক্ষ বিভাজন। কিন্তু মাইটোসিস আর মিওসিস এই দুটো পদ্ধতি হচ্ছে একটু উন্নত পদ্ধতি। এই পদ্ধতি ইউক্যারিওটিক কোষ বা আধুনিক কোষেতে ঘটে। এই দুটো পদ্ধতি এই টাইপের নয়। এই দুটো পদ্ধতির ক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, তারপরে এই বাকি যে অংশটা অর্থাৎ সাইটোপ্লাজমটা সেটা বিভাজিত হয়। প্রথমে নিউক্লিয়াস বিভাজন ঘটবে, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। তো মাইটোসিস আর মিওসিস এই দুটোকে নিয়ে আমরা আলোচনা করব। আর তার আগে একটু জেনে নিই, অ্যামাইটোসিস যে পদ্ধতিটা, এটা ঘটে হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়া, এককোষী জীব, এই ধরনের যে জীবগুলো আর কি, তাদের দেহে এই ধরনের কোষ বিভাজন ঘটে এবং ওরা এই পদ্ধতিতে বংশ বিস্তার করে। কিন্তু মাইটোসিস আর মিওসিস এটা ওই এককোষী জীবেতে ঘটে না, এটা ঘটে হচ্ছে উন্নত জীবেতে এবং তাদের দেহকোষে ঘটে। মাইটোসিস ঘটে হচ্ছে দেহকোষে আর মিওসিস ঘটে হচ্ছে জনন কোষে। তো মাইটোসিস এটাকে আরেকটা বলা হয় সমবিভাজন। সমবিভাজন বলার কারণ কি না, যেটা দেখলাম অ্যামাইটোসিস সেটা অনুন্নত কোষেতে ঘটে, কিন্তু মাইটোসিস আর মিওসিস যেহেতু উন্নত কোষে ঘটে, তাহলে এক্ষেত্রে আগে যে নিউক্লিয়াসের বিভাজন ঘটছে তা অর্থাৎ সেটার সঙ্গে ক্রোমোজোমের আর কি একটা ব্যাপার রয়েছে, ক্রোমোজোমটা সেপারেট হচ্ছে। ক্রোমোজোম সেপারেট হয়ে সেই ক্রোমোজোম প্রত্যেকটা কোষ অপত্য কোষে থেকে ঢুকবে। তো মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, মাতৃকোষ আর অপত্য কোষ এই দুটো কোষেতেই ক্রোমোজোমের সংখ্যাটা ফিক্স থাকে। মাতৃকোষে যদি এনখানা ক্রোমোজোম থাকে, তাহলে অপত্য কোষেও এনখানা করে আসে। অর্থাৎ এখানে যদি এনখানা ক্রোমোজোম থাকে, তাহলে সেটা অপত্য কোষেতেও এনখানা করেই আসবে। অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যাটা ফিক্স থাকবে, সমান থাকবে, তাই এটাকে বলা হয় সমবিভাজন। কিন্তু মিওসিসে কী হয়, মিওসিস হচ্ছে জনন কোষে ঘটে। জনন কোষ মানে হচ্ছে একটা পিতৃ জনন কোষ, মাতৃ জনন কোষ, এই দুটো জনন কোষ যেহেতু আসে, তাহলে এক্ষেত্রে ক্রোমোজোমটা ডবল হয়, ডবল হয়ে 2n হয়ে যায়। এটাকে বলা হয় হ্রাস বিভাজন। তার কারণ কি, এখানে পিতৃকোষ আর মাতৃকোষ n+n হয়ে এটা হয়ে যাচ্ছে 2n। সেই 2nটা যখন বিভাজিত হয় তখন 4টে অপত্য তৈরি করে, যে প্রত্যেকটা অপত্যতে তৈরি হয় কিন্তু nটা করে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, এই যে 2n সেটা কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। যদি মাইটোসিসের মতো ঘটতো, তাহলে এখানে 2n থাকলে এগুলোতে প্রত্যেকটাতেই 2n করে আসতো, সমান থাকছে না, এটাতে কমে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, তাই একে বলা হয় হ্রাস বিভাজন। তো আমরা মাইটোসিস যে কোষ বিভাজন পদ্ধতি সেটাকে নিয়ে আলোচনা করব। মাইটোসিস এই পদ্ধতিটাকে নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে ক্রোমোজোম। এইটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। ক্রোমোজোম জিনিসটা কি না, আমাদের যে কোষে যে নিউক্লিয়াসের মধ্যে যেটা আমরা আঁকলাম, যে কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা, এটা শুধু নিউক্লিয়াসটাকে আঁকা হচ্ছে। নিউক্লিয়াসের যে অংশগুলো সেটা হচ্ছে, এটাকে বলা হয় নিউক্লিওলাস, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস,
এই বাইরের পার্ট হচ্ছে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। ভেতরে রয়েছে হচ্ছে এরকম জালিকাকার বস্তু, যেটাকে বলা হয় হচ্ছে তন্তু একটা, এটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা। আর নিউক্লিয়াসের যে ধাত্রটা বা তরলটা দিয়ে নিউক্লিয়াস ভর্তি থাকে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তো এদের মধ্যে এই যে ক্রোমাটিন জালিকা এই জিনিসটা যখন একটা সুতোর মতো একটা অংশ, কিন্তু সেটা যখন যুক্ত হয় বা পেঁচিয়ে যায়, পেঁচিয়ে গিয়ে যখন ঘন বা মোটকা হয়ে যায়, তখন তাকে বলছি আমরা ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের ক্রোমোজোম তৈরি হয় হচ্ছে নিউক্লিয় বস্তু দিয়ে, অর্থাৎ সোজা কথা নিউক্লিয় প্রোটিন দিয়ে, যেটাকে বলা হচ্ছে ডিএনএ, আরএনএ, এগুলো দিয়ে তৈরি। তো ডিএনএ জিনিসটা হচ্ছে কি না ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা পুরো কথাটা। আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ আর আরএনএ এই দুটো হচ্ছে আমাদের আর কি মানে জীবের আর কি, ডিএনএ এবং আরএনএ এরা হচ্ছে জীবের বৈশিষ্ট্যকে বহন করে। শুধু ডিএনএ বহন করে তা নয়, ডিএনএর মধ্যবর্তী একটা অংশ রয়েছে যাকে আমরা বলছি জিন, ডিএনএর একটা অংশ, সেটাকে বহন করে, মানে সেই জিনিসটা আমাদের দেহের বৈশিষ্ট্য বহন করে। অর্থাৎ আমার চুলের রং কী হবে, চুলের রং কালো হবে না ব্রাউন হবে, চোখের কালার কালো হবে না ব্রাউন হবে, নাকি রেড হবে, স্কিনের কালার কী হবে, এগুলো সমস্ত কিছু মানে নির্ধারণ করা হচ্ছে এই জিন, যেটা ডিএনএর অংশ। তো এই হচ্ছে ক্রোমোজোম। এবার ক্রোমোজোমের বিভিন্ন প্রকারভেদ আছে, কিন্তু সেগুলো সিলেবাস বহির্ভূত, ওগুলো লাগবে না। তো আমরা সরাসরি ঢুকবো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন এটা সম্পর্কে যেটা বললাম যে এটা হচ্ছে দেহকোষে ঘটে। দেহকোষে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে। তো এই জিনিসটা এই বিভাজন পদ্ধতিটা এটা ঘটার জন্য কিছু ধাপ রয়েছে। তাদের মধ্যে প্রথম যে ধাপ, মানে এই যে ধাপগুলো আর কি, সেটাকে যদি লেখা হয় তাহলে মাইটোসিস, এই যে পদ্ধতিটা, এটার যে ধাপগুলো আর কি, মাইটোটিক ফেজ, আরটাকে বলা হয় ইন্টারফেজ। এই দুটো ফেজ রয়েছে বা দুটো দশা রয়েছে, একটা মাইটোটিক ফেজ, একটা হচ্ছে ইন্টারফেজ। মাইটোটিক ফেজ জিনিসটা কি, তা এটা হচ্ছে কোষটা বিভাজনের সময়কালটা শুধু, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন থেকে সাইটোপ্লাজম মানে কোষটার বিভাজন শুরু হলো এবং শেষ হলো, এই অংশটুকুকে বলা হয় মাইটোটিক ফেজ। তারপরে হচ্ছে ইন্টারফেজ, হচ্ছে মানে যে কোষ দুটো তৈরি হলো আর কি, বা যে কোষটা থেকে তৈরি হচ্ছে মাতৃকোষটা, সেই মাতৃকোষটা প্রিপেয়ার্ড হচ্ছে আর কি যে কোষটা বিভাজিত হবে তার জন্য, সেই প্রিপারেশন টাইমটা হচ্ছে ইন্টারফেজ। তো বেশিক্ষণ চলে হচ্ছে ইন্টারফেজ, আর মাইটোটিক ফেজটা এর থেকে কম সময় ধরে চলে। তো মাইটোটিক ফেজ এটা দুটো ভাগ রয়েছে বা দুটো পার্টে হয়। একটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, এই নামগুলো মনে রাখতে হবে। আরেকটাকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস এই দুটো অংশে বিভাজিত হয়। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস আবার বেশ কিছু দশায় বিভক্ত, 4টি দশাতে বিভক্ত। একটাকে বলছি আমরা প্রোফেজ, সেকেন্ড দশার নাম হচ্ছে মেটাফেজ, থার্ড দশার নাম হচ্ছে অ্যানাফেজ, আর ফোর্থ দশার নাম হচ্ছে টেলোফেজ। এই 4টি দশা বিভক্ত। সাইটোপ্লাজমের ক্ষেত্রে ওই ধরনের কোনো ভাগ নেই। নিউক্লিয়াসের বিভাজন 4টে ধাপেতে ঘটে, প্রোফেজ, মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ। আর সাইটোকাইনেসিস এই টেলোফেজ মানে দশাটা শুরু হওয়ার পরেই শুরু হয়ে যায়, শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা রাখে না। টেলোফেজ দশা শুরু হয়, মাঝখান থেকে ওটা শুরু হয়ে যায়, বা বলতে গেলে টেলোফেজ আর সাইটোকাইনেসিস একসঙ্গে ঘটে।
তো আমরা এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ এগুলো নিয়ে আলোচনা করব। আমি এই জায়গাটা একবার বলে দিই, মাইটোসিসে হচ্ছে দুটো ভাগ, দুটো পার্টে ঘটে, একটা মাইটোটিক ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেজ। মাইটোটিক ফেজ কোনটা? যেটাতে হচ্ছে কোষটা খালি বিভাজিত হবে সেইটুকুটা হচ্ছে মাইটোটিক ফেজ। আর ইন্টারফেজ হচ্ছে যে বিভাজন হবে তার যে প্রিপারেশন, তার যে প্রস্তুতি, সেটাকে বলছি আমরা ইন্টারফেজ। তো ইন্টারফেজ হচ্ছে সবচেয়ে বেশিক্ষণ ধরে চলে, মাইটোটিক ফেজ এর থেকে কম সময় ধরে চলে। মাইটোটিক ফেজ বা কোষের বিভাজনটা দুটো ধাপে ঘটে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস যেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। তো নিউক্লিয়াসের বিভাজন আবার চারটে ধাপে ঘটে, সেটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো আমরা এই পার্টটাকে নিয়ে আলোচনা করব, তারপরে এটা দেখা যাবে। তাহলে আমরা দেখছি প্রোফেজ দশা। প্রোফেজ দশা জিনিসটা কি? ক্যারিওকাইনেসিস এটারই পার্ট। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তো আমরা নিউক্লিয়াসটাকে দেখব। প্রোফেজ দশায় কী ঘটে? এটা নিউক্লিয়াস, তাহলে এটা হবে নিউক্লিওলাস। আর এই যে এটা, সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। তো প্রথমে কি ঘটবে সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা আর নিউক্লিওলাস এই দুটো অবলুপ্তি হতে শুরু করবে, মানে এই দুটো আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। এটা গায়েব হয়ে যাওয়া শুরু হবে, অর্থাৎ এই পার্টটা আস্তে আস্তে বাদ চলে যাবে, এই পার্টটা মুছতে শুরু করবে, দিয়ে এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর একটা কি না, ক্রোমাটিন যে জালিকাটা সেটা কি করবে, এই জালিকাটা স্পাইরালাইজেশন করবে, মানে পেঁচাতে শুরু করবে, এটা এরকম করে পেঁচাতে শুরু করবে। আর একটা কী করবে না, ডিহাইড্রেশন বা জল বিয়োজন, এর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে ওটা কী হবে, যেহেতু জল রয়েছে ওটা হালকা হয়েছিল, অর্থাৎ রঙটা হালকা ছিল, তাহলে যখন বেরিয়ে যাবে তখন এটার ক্ষেত্রে কী করছে, এটা এক হচ্ছে পেঁচাচ্ছে, তার মানে ঘন হচ্ছে, মোটা হচ্ছে, তার সঙ্গে জল বেরিয়ে যাচ্ছে, মানে ওটা স্পষ্ট হচ্ছে। তাহলে প্রোফেজ দশায় কী করছে, এক হচ্ছে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি, এটা শুরু হবে। দু নম্বর হচ্ছে ক্রোমাটিন জালিকা, যেটা স্পাইরালাইজেশন ও ডিহাইড্রেশন ঘটবে। তাহলে দুটো মেইন জিনিস, একটা হচ্ছে নিউক্লিওলাস আর নিউক্লিয় পর্দা অবলুপ্তি ঘটবে, দ্বিতীয় হচ্ছে ক্রোমাটিন জালিকার স্পাইরালাইজেশন মানে পেঁচাতে শুরু করবে, আর ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাবে বা জল বিয়োজন ঘটবে। তাহলে তিন নম্বর কি, ক্রোমোজোম গুলি স্পষ্ট হবে, অর্থাৎ এই যে পেঁচাতে শুরু করলো আর জলটা বেরিয়ে গেল, তাহলে এগুলো এবার ক্রোমোজোমে পরিণত হলো, সেগুলো দিয়ে সেগুলো স্পষ্ট হলো, অর্থাৎ দেখা গেল। আর একটা কি না, প্রোফেজ দশা হচ্ছে, এটা এর বৈশিষ্ট্য একটা, সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী দশা। অর্থাৎ প্রোফেজ দশা হচ্ছে সবচেয়ে বেশিক্ষণ চলে প্রোফেজ দশা। এরপরের যেটা সেটা হচ্ছে মেটাফেজ দশা। তো এটার মধ্যে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে বেমতন্তুর গঠন শুরু। নেক্সট আমরা দেখব মেটাফেজ দশা। নেক্সট হচ্ছে মেটাফেজ দশা। মেটাফেজ দশা কীরকম না, নিউক্লিয়াসের মধ্যে যে এটা মোটামুটি নিউক্লিয় পর্দাটা নেই ধরে নিতে হবে। তো এই জায়গাতে প্রাণীকোষের ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রিওল, যেটা আর কি, সেই সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়, অর্থাৎ এরকম কিছু তন্তু গঠিত হয়, এবং এই তন্তুগুলোতে যে যে ক্রোমোজোমগুলো যেগুলো আর কি, সেই ক্রোমোজোমগুলো এই তন্তুতে অবস্থান করে, ক্রোমোজোমগুলো এই তন্তুতে এভাবে অবস্থান করতে থাকে। এটা হচ্ছে মেটাফেজ দশা। এবার কি হয়, এই তন্তুগুলোর সঙ্গে এই যে ক্রোমোজোমগুলোর যে এই যে মাঝখানের যে অংশটা, ক্রোমোজোমগুলোকে যদি দেখা হয় তাহলে হচ্ছে মাঝখানের অংশটা অনেকটা এই টাইপের দেখতে, এই টাইপের দেখতে।
তো এই পার্টটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, এই অংশটা দিয়ে যুক্ত হয় ক্রোমোজোমগুলো। তো এই দশাতে এই সেন্ট্রোমিয়ারগুলো ভেঙে যায়, মাঝখান থেকে সেন্ট্রোমিয়ারগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে যে পরের যে দশা, এটা ছিল মেটাফেজ দশা, এর পরের দশা হচ্ছে অ্যানাফেজ দশা। তো এটা ভেঙে গিয়ে কি হয়, টুকরো হয়ে যায়। টুকরো হলে তখন এই এই পার্টটাকে দেখতে যেরকম লাগবে সেটা হচ্ছে তখন এরকম টাইপের দেখতে লাগবে, ঠিক আছে। এবার সেটা কতগুলো এই যে মানে এই যে ক্রোমোজোমগুলোতে কটা ক্রোমাটিড রয়েছে, যে টুকরোগুলো এদেরকে ক্রোমাটিড বলে, এই পার্ট লম্বা ইয়েগুলোকে ক্রোমাটিড বলে। তো ক্রোমাটিডগুলো দেখতে কীরকম লাগছে তার উপরে ডিপেন্ড করে এরা শেপ পায় হচ্ছে ভি, এল, আই, অ্যাকচুয়ালি আই বলতে জাস্ট এটাই দেওয়া উচিত এর ক্ষেত্রে, আই আর জে, এরকম শেপটা পেয়ে যায়, ঠিক আছে। তো ক্রোমাটিডগুলোর অবস্থান, তো ক্রোমাটিডগুলোর অবস্থান ঠিক এরকম এরকম জায়গায় চলে আসে, এরকম শেপ পেয়ে যায় এরা। দিয়ে তারপরে অ্যানাফেজ দশায় কী ঘটে, নিউক্লিয়াসের মধ্যে এই জায়গা থেকে যে বেমতন্তু গঠন হয়েছে এটা, সেখান থেকে বেমতন্তু বরাবর এই টুকরোগুলো, একটা টুকরো আর কি, মেরুর দিকে এগোতে শুরু করে। এখানে একটা, এখানে হয়তো এরকমভাবে এটা এগোতে শুরু করে। এরকমভাবে এরা এগোতে শুরু করে। এই যে এগোনো আর কি, মানে এরা এদিকে মুভ করছে, এরা এদিকে মুভ করছে মেরুর দিকে। তো এইটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। তো এই ক্রোমোজোমগুলো এদিকে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর টেলোফেজ দশায় কী ঘটে, এই যে পার্ট, প্রত্যেকটা পার্টে, এই পার্টেও যা ঘটবে এ পার্টেও তাই ঘটবে, প্রত্যেকটা পার্টে কী ঘটে, এই জায়গাতে ক্রোমোজোম, এইখানে এইগুলো সব একটা ক্রোমোজোমে পরিণত হয়ে গেছে আর কি, প্রত্যেকটা একটা করে ক্রোমোজোম, এরা ওখানে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে এরা আবার ক্রোমাটিন জালিকা শুরু করলো আর কি, অর্থাৎ তখন ডিস্পাইরালাইজেশন ঘটবে, এবং যেখানে প্রোফেজে হচ্ছে ডিহাইড্রেশন ঘটেছিল এখানে হাইড্রেশন ঘটবে, অর্থাৎ প্রোফেজে হচ্ছে জল বিয়োজন ঘটেছিল, জল বেরিয়ে গেছিলো, এখানে জল যুক্ত হবে। আর ওখানে হচ্ছে স্পাইরাল, মানে প্যাঁচাতে শুরু করেছিল, এবার প্যাঁচটা ছাড়বে এবং এই প্রত্যেকটা জায়গাতে একটা করে নিউক্লিয়াস আসবে এবং সেখানে নিউক্লিয় পর্দা এসে একটা করে নিউক্লিয়াস তৈরি হবে। তো পুরো কোষটাতে তখন দুটো নিউক্লিয়াস তৈরি হবে। এই পুরোটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এদের মধ্যে এই দশাটা হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী দশা হচ্ছে অ্যানাফেজ দশা। তারপর টেলোফেজ দশা। তাহলে একটা কোষের মধ্যে তখন দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। নেক্সট কী হবে না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এখানে তৈরি হবে হচ্ছে কোষপাত, আর প্রাণী কোষের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে ক্লিভেজ পদ্ধতি ঘটে, অর্থাৎ এই কোষটার মধ্যে এরকম ভাঁজ শুরু হয় একটা, এবং প্রত্যেকটা ভাঁজে একটা করে নিউক্লিয়াস থাকে, এবং সেই ভাঁজটা কেটে গিয়ে দুটো প্রাণী কোষ বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই যে পার্টটা, এইটা হয়ে যাচ্ছে সাইটোকাইনেসিস, যেটা টেলোফেজের সঙ্গে ঘটে। এটা ছিল হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন পদ্ধতি। তো সেক্ষেত্রে কী ঘটলো, আমরা দেখলাম যে মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ দশা হচ্ছে দীর্ঘস্থায়ী দশা। সেক্ষেত্রে কী হচ্ছে না, নিউক্লিয়াসের যে ক্রোমাটিন জালিকা, সেই ক্রোমাটিন জালিকার মধ্যে স্পাইরালাইজেশন ঘটছে, পেঁচাচ্ছে ওরা। তারপর হচ্ছে তার সঙ্গে হচ্ছে জল বিয়োজন ঘটছে, তার ফলে ওরা স্পষ্ট হচ্ছে এবং বেমতন্তু গঠন শুরু হচ্ছে। মেটাফেজ দশা হচ্ছে বেমতন্তু গঠন কমপ্লিট, এবং ক্রোমোজোমগুলো বেমতন্তুর এই যে মাঝখান বরাবর, এটাকে বলা হয় বিষুব অঞ্চল। সেই বিষুব অঞ্চলেতে বা মাঝখানেতে এসে অবস্থান করবে, লাইন দিয়ে এরা থাকবে। কিছু কিছু তন্তুতে এরা লেগে থাকবে, কিছু তন্তুতে লেগে থাকবে না। এবং তারপর হচ্ছে এর মধ্যে যে সেন্ট্রোমিয়ার অঞ্চলটা বিভাজিত হবে, ভেঙে যাবে, ভেঙে টুকরো হবে। টুকরো হওয়ার পর অ্যানাফেজ দশা হচ্ছে সেই টুকরো বরাবর ক্রোমাটিডগুলো আর কি এগোতে শুরু করবে মেরুর দিকে। এটা বিষুব অঞ্চল, এটা মেরু অঞ্চল, দুটো মেরু অঞ্চল, মাঝখানে একটা বিষুব অঞ্চল। তো এরা মেরুর দিকে এগোতে শুরু করবে। আর তখন ওদের শেপ কীরকম, VLIJ এরকম দেখতে শেপ লাগবে ওদেরকে। তারপর হচ্ছে এরা মেরুতে পৌঁছে যাওয়ার পর সেখানে আবার নিউক্লিয়াস আসবে,
স্পাইরালাইজেশনটা মানে পেঁয়াজটা ছাড়াবে, দিয়ে আবার তারা তন্তুতে পরিণত হবে আর কি, ক্রোমাটিন জালিকায় পরিণত হবে, নিউক্লিওলাসের আবির্ভাব করবে, নিউক্লিয় পর্দা আসবে, দিয়ে একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। তার সঙ্গে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা হচ্ছে কোষ পাত পদ্ধতি, আর প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে ক্লিভেজ পদ্ধতি। তো এই পদ্ধতিতে সাইটোকাইনেসিস করবে, দিয়ে দুটো আলাদা কোষ তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন। আরেকটা সেটা হচ্ছে মিওসিস। মিওসিসে কী ঘটে? মিওসিস হচ্ছে জনন কোষের ক্ষেত্রে ঘটে আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে দেহ কোষের ক্ষেত্রে ঘটবে, মিওসিস ঘটবে জনন কোষেতে। সেই ক্ষেত্রে কী হচ্ছে না, মাইটোসিসের যে পদ্ধতিটা আর কি অনেকটাই সেম, কিন্তু একটু আলাদা। কীরকম আলাদা? ওখানে হচ্ছে ক্রোমোজোমগুলো আর কি সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড অর্থাৎ একটা ক্রোমোজোমের মধ্যে দুটো যে ক্রোমাটিড রয়েছে এরকম, আর নন সিস্টার হচ্ছে দুখানা ক্রোমোজোম আর কি। তো এই দুটো হচ্ছে একে অপরের সিস্টার। আর এইটার সঙ্গে যদি অন্যটা দেখি তাহলে তারা হচ্ছে নন সিস্টার। তো সেক্ষেত্রে ঘটবে হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভারটা কি না, এই সিস্টার ক্রোমাটিড মানে এই একটা নন সিস্টার, এই একটা নন সিস্টার, এই দুটো ক্রোমাটিড পরস্পর লেগে গেল, পেঁচিয়ে গেল, ঠিক আছে। পেঁচিয়ে যাওয়ার পর এটা যদি কালো অংশ দেখাই আর এটাকে যদি সাদা হিসেবে দেখি তাহলে বোঝা যায় ভালো করে। পেঁচিয়ে যাওয়ার পর এই যে অংশটা, এই যে এক্স টাইপের দেখতে অংশ, এটাকে বলা হয় কায়াজমা। তো এখানে কি করবে, এই ক্রোমাটিড দুটো ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে একটা অংশ অন্যটার ঘাড়ে, অন্যটার অংশ এটার ঘাড়ে, এভাবে অ্যাড হবে। অ্যাড হয়ে যাওয়ার ফল কি হচ্ছে, এই ক্রোমাটিডটা তখন দেখতে লাগবে এইটার মতো, অর্থাৎ এটা তখন এর সঙ্গে যুক্ত হয়েছে, আর এই যে পার্টটা, এই পার্টটা এটা এর সঙ্গে যুক্ত হবে, দিয়ে তখন সেটা লাগবে হচ্ছে এরকম। এই সাদাটার সঙ্গে কালো অংশটা যুক্ত হয়েছে, আর এই কালোটার সঙ্গে সাদা অংশটা যুক্ত হয়েছে, দিয়ে এইভাবে একটা ক্রোমাটিড আর অন্য ক্রোমাটিডের মধ্যে একটা বিচ্ছিন্ন হয়ে একটা বিনিময় ঘটে যাবে। এটাকে আমরা বলছি ক্রসিং ওভার। এর ফলে কি ঘটছে না, এই ক্রোমাটিডের মধ্যে মানে এই ক্রোমাটিডটার মধ্যে এর আর এর দুজনেরই বৈশিষ্ট্য আসছে, এবং এটার মধ্যেও তাই, এই দুজনেরই বৈশিষ্ট্য এর মধ্যেও আসছে। তার ফলে যেটা হচ্ছে আর কি, যে মানে যেহেতু জনন কোষে ঘটছে, পুরুষ থেকে যে ক্রোমাটিডটা আসছে আর স্ত্রী থেকে যে ক্রোমাটিডটা আসছে তাদের মধ্যে একটা বিনিময় ঘটার ফল যে অপত্যটা তৈরি হবে সেটা সম্পূর্ণ পুরুষের মানে যে পুরুষটা অর্থাৎ পিতার মতো ঘটবে না, তাকে দেখতে মাতার মতো হবে না, তাদের মিলিত একটা ফল আসবে, এবং তার যে বৈশিষ্ট্যটা সেটা ওই দুই মানে পিতা এবং মাতা তাদের বৈশিষ্ট্যকে নিয়েই সে এগোবে। এবার যার বৈশিষ্ট্যটা প্রকট হবে সে মানে সেই অপত্যকে সেই পিতা বা মাতা তার মতো দেখতে লাগবে। তো এটা হচ্ছে মিওসিস পদ্ধতি। তো এই ছিল হচ্ছে কোষ বিভাজন পদ্ধতি। এবার হচ্ছে কোষ বিভাজনের গুরুত্বটা কী, মানে কোষ বিভাজন হয় কেন, কোষ বিভাজন না ঘটলে কী ঘটবে। তো যদি এই যে মিওসিস কোষ বিভাজন এটা যদি না ঘটে তাহলে কি করছে, অপত্য মানে যে সন্তানের যে জন্ম হওয়া সেটা ঘটছে না, বা যদি সেটা ঘটে, যদি তার মধ্যে ক্রসিং ওভারটা না ঘটে তাহলে যে অপত্য বা যে সন্তান তৈরি হবে সেই হয়তো পিতা পুরো সম্পূর্ণ সেই পিতার মতোই দেখতে বা সম্পূর্ণভাবে মাতার মতোই দেখতে, অর্থাৎ তার মধ্যে প্রকরণ যে ব্যাপারটা সেটা তার মধ্যে ঘটবে না। আর কি মাইটোসিস কোষ বিভাজনের যে গুরুত্ব সেটা হচ্ছে যেহেতু দেহ কোষে ঘটে, তাহলে এর প্রধান গুরুত্ব হচ্ছে একটা হচ্ছে বৃদ্ধি, বড় হওয়া। আমরা যে বড় হই, ছোট থেকে বড় হই, তার কারণ হচ্ছে আমাদের দেহ কোষগুলো বিভাজিত হয়, বিভাজিত হওয়ার ফলে আমাদের দেহটার বৃদ্ধি ঘটে। তাই যদি এই কোষ বিভাজন না ঘটে আমাদের বৃদ্ধি ঘটবে না, আমরা বড় হব না। আরেকটা কি, সেটা হচ্ছে ক্ষতস্থান পূরণ। আমাদের যখন কোথাও কেটে গেলে সেই জায়গাটা যে কদিন পরে শুকিয়ে যায় অর্থাৎ জুড়ে যায় জায়গাটা, তাহলে এইটার ক্ষেত্রে হচ্ছে কোষ বিভাজন। কারণ কি, যেখানটা ক্ষতস্থান পূরণ ঘটছে, যদি আমরা বাড়ি হিসেবে দেখি, বাড়ির কোনো দেয়াল যদি ভেঙে যায় তখন কি ঘটে, সেই দেয়ালটাতে আবার নতুন করে ইট গেঁথে আমরা দেয়ালটাকে তৈরি করে দিই, প্লাস্টার করে দেয়ালটাকে আবার আগের মতো করে ফেলি। দেহের ক্ষেত্রেও তাই, যদি কোথাও কেটে যায় তাহলে কেটে গেলে সেই জায়গাটা একটা ফাঁক থেকে যায়, সেই ফাঁকটার ক্ষেত্রে ওই ফাঁকটাকে পূরণ করার জন্য আবার নতুন করে কোষ তৈরি হয়, কোষ তৈরি হয়ে সেই জায়গাটা আবার ক্ষতস্থানটা পূরণ হয়ে যায়, অর্থাৎ কাটা অংশটা জুড়ে যায়। তো এই হচ্ছে কোষ বিভাজনের প্রধান গুরুত্ব। আজকের যে ক্লাস সেটা এখানেই শেষ করলাম।